সবাইকে আবারও আমন্ত্রণ টাচ লাইনে। এই ম্যাচটা অর্থাৎ বাংলাদেশ ভার্সেস লেবানন ফিফা এবং এশিয়ান কাপ বাছাই পর্বের রাত 10টায় যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে সেই ম্যাচটা কিন্তু সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস অ্যাপে, টি স্পোর্টসের টেলিভিশন পর্দায় এবং একই সাথে ইউটিউবেও। সুতরাং সেই ম্যাচ দেখার আমন্ত্রণ রইল। এবার একটু আমরা চলে আসতে চাই বাংলাদেশ যাদের এগেনস্টে খেলতে যাচ্ছে, লেবানন। অপোনেন্ট হিসেবে আসলে তারা কতটা টাফ। বাংলাদেশের রিসেন্টলি লেবাননের সাথে এক বছরে এটা হতে যাচ্ছে তৃতীয় দেখা। সাফের লেবানন, এশিয়ান কাপ বাছাই পর্বের এবং ওয়ার্ল্ড কাপের প্রথমটা লেবানন এবং এই লেবানন। বাংলাদেশের লেবানন পরীক্ষায় একটা আক্ষেপ আছে গেল দুইটা ম্যাচেই। আক্ষেপ হচ্ছে বাংলাদেশের জিতে ফিরতে না পারা। বাংলাদেশ সাফে যখন লেবাননের মুখোমুখি হলো গেল বছর এই জুন মাসেই 21 তারিখে, মাত্র অল্প কয়েকদিনের ব্যবধান, সেই ম্যাচে বাংলাদেশ খুব ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু বাংলাদেশ 80 মিনিটে প্রথম গোলটা খায়। এর পরে গিয়ে 91 বা এরকম মিনিটে আরেকটা গোল, বেশি অ্যাটাকে যেয়ে আরেকটা গোল তারা হজম করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল, বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছিল, কিন্তু বাংলাদেশ সেখান থেকে শিক্ষাটা নিয়ে পরে গিয়ে সাফে ভালো করে সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। এরপরে যখন বাংলাদেশে লেবানন এলো, সেই লেবাননের সঙ্গেও বাংলাদেশ প্রচুর পরিমাণ সুযোগ পেল, কিন্তু বাংলাদেশ সুযোগ হাতছাড়া করলো। এবং বাংলাদেশ দুই ক্ষেত্রেই, দু ম্যাচেই যে গোলগুলো হজম করেছে সেখানে ইন্ডিভিজুয়াল এরর বাংলাদেশকে ভুগিয়েছে। বাংলাদেশের এই ভুল ত্রুটিগুলো, আমি বলছি না যে বাংলাদেশকে 3 পয়েন্ট পেতেই হবে, আমি এটাও বলছি না বাংলাদেশকে 2-0 ব্যবধানে জিততে হবে বা জিততেই হবে। আমি যেটা বলার চেষ্টা করছি, বাংলাদেশ লেবাননের সঙ্গে আগের দুই ম্যাচে যে ভুলগুলো করেছিল, এই ধরনের ভুলের পুনরাবৃত্তি বাংলাদেশ যদি না করে, সেটা বাংলাদেশের জন্য এই যে এশিয়ান কাপের থার্ড রাউন্ডে কোয়ালিফায়ার যে বাংলাদেশ খেলবে, তার আগে বাংলাদেশের জন্য হয়তো প্রেরণা হয়ে কাজ করবে। লেবাননের এই দলটা মূলত 4-2-3-1 এই ফরমেশনে তারা খেলার চেষ্টা করে, যদিও ম্যাচ বাই ম্যাচ সেটা মাঝে মাঝেই পরিবর্তিত হয়। লেবাননের ফুটবলারদের দেখছিলাম আমরা সেখানে, হাসান মাতুক, করিম দারুইশ, তাদের উপরে মূল আলোটা আসলে থাকছে। এবং এই ম্যাচ দিয়েই তাদের ক্যাপ্টেন হাসান মাতুক, তিনি কিন্তু রিটায়ারমেন্টেও চলে যাচ্ছেন, অর্থাৎ লেবাননের হয়ে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। নাদের মাতার এবং হায়দার, দুজনকে আমরা দেখছিলাম। এক্স্যাক্টলি, হায়দার মিডফিল্ডার, আজকের ম্যাচে তারও একটা বড় রোল রয়েছে। আপনি যদি দেখেন মিডফিল্ডে তারা আলী এবং হায়দার, এই দুজনেই আসলে মোটামুটি সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা আসলে এই দুজনে করেন। নাদের মাতার অনেকটা সামনের দিকটায় থাকে, তার দুই পাশে হচ্ছে করিম দারুইশ তিনি, এবং হচ্ছে হাসান মাতুকের পজিশনটা তো আমরা বলছিলাম যে অনেকটা ফ্রি ফ্লোটারের মতো তিনি আসলে মুভ করেন, কখনো কখনো নাম্বার 10-এর জায়গায়, কখনো কখনো উইংয়ে থাকেন তিনি। বডিলি বেশ স্ট্রং, ফিজিক্যালি এবং টেকনিকেও কিন্তু হচ্ছে গিয়ে সামটাইমস দে আর বেটার। হাসান মাতুকের কথা বলছিলাম। হাসান মাতুকের এগেন্সে তপু বর্মন, শাকিল, তাদেরকে আসলে একটা পরীক্ষাতেই পড়তে হবে, কারণ হাসান মাতুক মূলত হাফ স্পেসটা অপারেট করেন। ওই জায়গাটায় তিনি আসলে টেকনিক্যালি এই দলটার, আমার মনে হয় দুই দলের ভেতর 22 জন ফুটবলের ভেতর সবচেয়ে সাউন্ড বা সবচেয়ে এগিয়ে থাকা ফুটবলার। ঈসা ফয়সাল লেফট উইং ব্যাক, তার উপরে ওই দায়িত্বটা অবশ্যই থাকছে। কাতারে যখন জামাল ভুইয়ারা মাঠে নামছেন, তখন ওই জায়গার আবহাওয়া বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। যদিও লেবানন এই ধরনের পরিস্থিতিতে খেলে অভ্যস্ত। তারেক কাজী আগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন, কিন্তু তারেক কাজী এই দলটার জন্য অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের সমর্থকেরা মাঠে এসছেন, প্রবাসী বাংলাদেশিরা সমর্থক যারা মাঠে এসছেন, এবং বাংলাদেশের ফুটবলারদের এই ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে নতুন দিনের যে গান আমরা গাই, সেটা বাংলাদেশ মাঠে একটা কালচার তৈরি করেছে, সংস্কৃতি তৈরি করেছে বলে বাংলাদেশ যখন মাঠে যায়, যে দেশে মাঠে যায়, আমরা দেখেছি যে বাংলাদেশ যখন প্যালেস্টাইনের সঙ্গে খেলেছে, ওই স্টেডিয়াম কুয়েতে ভরে বাংলাদেশি সমর্থক। বাংলাদেশ যখন কিংস অ্যারিনাতে ঘরের ম্যাচ খেলেছে, ভরা বাংলাদেশি সমর্থক। আপনি মেলবোর্নের কথা চিন্তা করেন, একই জিনিসটা হয়, অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশি সমর্থক বেশি। এবং বাংলাদেশের এই ফুটবলাররা সেটা বুঝতে পারেন এখন, যে আমাদের একমাত্র শক্তির জায়গা হচ্ছে আমাদের দর্শক এবং সমর্থকরা। এবং স্টেডিয়ামের কিন্তু ধারণ ক্ষমতা, মানে কেউ যদি ভেবে থাকেন যে দর্শকরা আসলে কোথায়, সেই জায়গায় আসলে টিমকে দেখার জন্য ডান পাশে এবং বাঁ পাশে আসলে বেশি দর্শকদের দেখা যায়। এবং একটা জিনিস আপনি বলছিলেন, ফুটবলাররা ওই জিনিসটা যেমন অনুধাবন করে, একই সাথে ম্যাচ শেষের রেজাল্ট যেটাই হোক, তারা কিন্তু দর্শকদের কাছে যে সেই কৃতজ্ঞতাটা তারা জানায়। একটা সময় এই জিনিস, এই কালচারগুলো গ্রো করে নাই, কারণ তারাও এখন রিয়েলাইজ করতে পারছেন যে বাংলাদেশের ফুটবলের ওপর মানুষজনের আসলে একটা আগ্রহ কিন্তু ধীরে ধীরে আবারও তারাই ক্রিয়েট করছেন। যে ব্যাপারটা দেখার মতো ছিল, অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ দল হারলো, বাংলাদেশ দল কিংস অ্যারিনা থেকে বের হবে, পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। কিংস অ্যারিনার বাইরে, গ্যালারির বাইরে, স্টেডিয়াম কমপ্লেক্সেরও বাইরে
বাংলাদেশের ফুটবল সমর্থকেরা দাঁড়িয়ে আছেন সারি বেঁধে, তারা বাসকে বিদায় জানাবেন। তারা কিন্তু ওখান থেকে ঘরে চলে যেতে পারেন সরাসরি, কিন্তু তারা যান না, তারা দাঁড়িয়ে থাকেন। তারা নিজেদেরকে বলেন যে বাংলাদেশের ফুটবল যত দুর্দিন আসুক আর যাই আসুক, তারা আসলে দলের পাশে থাকতে চান, এবং এই ধরনের ফল বাংলাদেশের পক্ষে আনা দরকার। লেবানন হয়তো 64 ধাপ এগিয়ে, কিন্তু ফিফা র্যাঙ্কিং আসলে সঠিক কথা বলছে না। বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে, মানে এক হয়ে সবাই, এবং আমার বিশ্বাস যে বাংলাদেশ খুব ভালো একটা ফাইট দিতে পারে। এই ম্যাচে বাংলাদেশের জেতা সম্ভব, এর মানে এই না যে বাংলাদেশকে জিততেই হবে, কিন্তু বাংলাদেশ আসলে এই ম্যাচে জেতা সম্ভব বলে বিশ্বাস করি আমি। রাকিব এবং মোরসালিন তাদের আসলে যেই কাজটা করতে হবে, লেবাননের ডিফেন্ডিং লাইনটা তো ব্রেক করতে হবে। সেইখানে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথম লেগেরও কমেন্ট্রিটা আমরা করছিলাম, দুই পাশে যেই দুই জেইন খেলেন, হ্যাঁ তারা কিন্তু মানে দুই ফুল ব্যাক, তারা কিন্তু একটা চ্যালেঞ্জের নাম হতে পারে। তবে রাকিবের পক্ষে সম্ভব আসলে তার পেস দিয়ে বিট করতে পারা। আমি জানি না ওখানকার টেম্পারেচার আসলে আজকে প্রচন্ড গরম, আমি যতটুকু শুনেছি 45+ আমি শুনেছি, যদিও সন্ধ্যা নেমে গেছে, ওখানকার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় খেলা শুরু হবে, ওই সময় আসলে কি অবস্থা দাঁড়াবে। তবে খুব তারতম্য হবে না, আমরা তো ওখানে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে খুব যে একটা ঠান্ডা হয়ে যায়, আর এখন তো পুরো গ্রীষ্মের সময়, এত বেশি হওয়ার কথা না, ওটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ বটে। লাস্ট ম্যাচের সেন্টার ব্যাক থেকে কিন্তু তারা আসলে দুটো পরিবর্তন করেছে সেখানে লেবানন। সেই জায়গায় আমরা যদি দেখি যে নাসার তিনি খেলছেন এবং আইয়ুব, যারা আসলে কার্ডের একটা ঝামেলা ছিল মাঝখানে আইয়ুবের, তবে সেটা এই ম্যাচের জন্য আর নেই। মিল্কি না থাকা, সেটা তো বাংলাদেশের জন্য একটা আবার ভালো আবার মন্দ, ওই এররে বাংলাদেশ যেটা আসলে গোল করলো সেই জায়গায় মিল্কির এরর ছিল, এবং মিল্কি আগের ম্যাচেও এরর করেছিলেন যখন সাফে তিনি খেলেছিলেন বদলি হিসেবে, এই ম্যাচে সেই ম্যাচে তিনি নেমেছিলেন। সম্ভবত ডেনমার্কে তার জন্ম, ডেনমার্ক বা সুইডেন, আমি দুঃখিত আমার মনে পড়ছে না এই মুহূর্তে, মানে ইউরোপিয়ান বংশোদ্ভূত তিনি থাকলে বরং বাংলাদেশের জন্য ভালো হতো কিনা আমার কাছে সেরকম মনে হয়েছে কখনো কখনো। এই ম্যাচে বাংলাদেশের ট্রাম্প কার্ড কে হতে পারে? বাংলাদেশের ট্রাম্প কার্ড রাকিব, বাংলাদেশের ট্রাম্প কার্ড রাকিব, যতই আপনি যাই বলেন না কেন, রাকিবকে আসলে ওই জায়গায় দেখাতে হবে। রাকিব ছাড়া এই দেশের এই দলের গতি নাই অ্যাটাকিং দিক থেকে। অর্থাৎ বাংলাদেশ যদি আসলে হাসি খুশি মুখ নিয়ে বাংলাদেশে ফিরতে চায়, বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বটা সুন্দর একটা স্মৃতি নিয়ে শেষ করতে চায়, রাকিবের ওপর অনেক কিছু আসলে নির্ভর করছে। দেখা যাক বাংলাদেশ আসলে কি করবে। বাংলাদেশ ভার্সেস লেবানন এই ম্যাচটা দেখতে সরাসরি চোখ রাখুন ঠিক রাত 10টায়। দেখা হবে কমেন্ট্রি বক্স থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.